মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শুরু করব ক্লাস 10 এর বাংলা বিষয়ের ব্যাকরণের কারক এবং অকারক এর সম্পর্ক। ঠিক আছে, এরপরে কথা হলো যে এই কারক এবং অকারক সম্পর্কের মধ্যে কারক যে বিষয়টা, এটা তোমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু শিখেছো, হয়তো ভুলে গেছো, মনে রাখতে পারোনি, কিংবা শেখাটাও কোথাও একটা দুর্বলতা কোথাও থেকে গেছে, যার জন্য সঠিকভাবে হয়তো নিতেও পারোনি। এবং অকারকের যে সম্পর্ক, এটা তোমাদের কাছে বিষয়টা হয়তো নতুন, কিন্তু তবুও বলবো যে কারক এবং অকারক এবং কারক এবং বিভক্তি এদের যে সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কগুলোকে জানতে হলে আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা এখনো পর্যন্ত মানসিক প্রস্তুতি নিয়ে উঠতে পারোনি ক্লাসটা দেখার জন্য, তাদের বলবো তারা অন্য সময় দেখো। যদি মানসিক প্রস্তুতি তোমাদের রয়েছে তাহলে এসো আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি মনে করি তুমি বুঝতে পারবেই, এবং কোনোভাবেই ভিডিওকে টানা হেঁচড়া করে পার করে দেওয়ার চেষ্টা কিন্তু করবে না, তাহলে কিন্তু ওইখান থেকে আর বুঝতে পারবে না। তাহলে মনোযোগ সহকারে ভালোভাবে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি কথা দিলাম, আশা রাখি তুমি কিন্তু বিষয়টা বুঝতে পারবে। শুধু তাই নয়, এই ব্যাকরণের এক একটা অংশ যখন তুমি বুঝতে পারবে, নিজে উপলব্ধি করতে পারবে, তখনই তোমার মধ্যে কিন্তু আসবে একটা উদ্যম বা উৎসাহ। এবং এই উৎসাহ থেকে যে ব্যাকরণকে আজ পর্যন্ত তুমি বাঁ পাশে রেখেছিলে, যে যা হবে দেখা যাবে পরীক্ষায়, পারলে পারবো, না পারলে ছেড়ে দিয়ে চলে আসব, সেই বিষয়টাকে তুমি এমনভাবে উৎসাহী হয়ে করতে শুরু করবে যে প্রশ্ন পেতে পেতে আগে ব্যাকরণটাকে তুমি দেখবে যে আমার পক্ষের প্রশ্ন কতগুলো এসেছে। তাই বেশি কথা নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী নতুন নতুন যে তোমাদের ভিডিওগুলো আমি দিতে চলেছি সেগুলো তোমাদেরকে পাওয়ার জন্য। তাহলে এখন কথা হলো, তোমরা আগে জানো এবং হয়তো মনে নেই, আবার এমনও হতে পারে এই যে কারক বিভক্তি আমরা করব, এই কারক বিভক্তি করতে গেলে যে অনেকগুলো সম্বন্ধ বা সম্পর্ক যা আছে, এগুলোর সংজ্ঞাগুলো, এগুলো কি, এগুলো তোমাকে কিন্তু আগে থেকে একটু বুঝতে হবে। যদিও তোমরা আগের থেকে এগুলো শিখেছো, জানো, কারো মনে আছে, কারো মনে নেই, আমি সব বাদ দিলাম। আজকে নতুন করে ক্লাস 5-6 মতো করে বোঝার চেষ্টা করো, যা বিগত দিনে বুঝেছিলে হয়তো মনে নেই। ঠিক আছে, তাহলে কারক কাকে বলে আমি প্রথমে একটু সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি। আমি যে সংজ্ঞাটা এখানে লিখেছি, যে বাক্যের মধ্যে কারক কাকে বলে, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধ থাকে, যে সম্বন্ধ থাকে তাকে কারক বলে। তাহলে দেখো, এই সংজ্ঞার মধ্যেই বেশ কয়েকটা কিন্তু তোমার লক্ষ্য করার বিষয় আছে, সেগুলো কিন্তু আগে ভালো করে জেনে নাও। তাহলে বলা হয়েছে বাক্যের মধ্যে, তাহলে বাক্য একটা আমি ধরলাম, ক্রিয়াপদের আমি দাগ দিলাম, সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদে যে সম্বন্ধ থাকে তাকে কারক বলে। তাহলে প্রশ্ন আসে এখানে, যে বাক্য কাকে বলে? সবাই আমরা জানি যে এক বা একাধিক শব্দ বা পদ পাশাপাশি বসে যখন একটা অর্থযুক্ত মনের ভাব প্রকাশিত হয়, তখন তাকে আমরা বলছি বাক্য। তোমাদের বাক্য এবং বাচ্য আছে, এর বিভাগ বা বিভাজনগুলো তোমরা যখন বুঝতে পারবে,
যে এর মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু সংগঠিত হলে তবে সেটা বাক্য হচ্ছে, পরে আলোচনা করব। কিন্তু আমরা যা শিখে এসেছি বাক্য কাকে বলে, তাতে এক বা একাধিক শব্দ বা পদ যখন পাশাপাশি বসে একটা অর্থযুক্ত মনের ভাবকে প্রকাশিত করছে, তখন সেটাকে বলা হচ্ছে বাক্য। তাহলে সেই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনগুলো তোমরা হয়তো সবাই জানো, যারা ভুলে গেছো তাদের জন্য আবার একবার। ক্রিয়াপদ হচ্ছে সেগুলো বাক্যের মধ্যে যখন কোনো কিছু করা বোঝাচ্ছে, অর্থাৎ একটা কাজ বোঝাচ্ছে, সেটাকে আমরা বলছি ক্রিয়াপদ। যাওয়া, আসা, খাওয়া, বসা, নাওয়া, এগুলো এক একটা ক্রিয়াপদ। তাহলে বোঝা গেল ক্রিয়াপদ। বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ হচ্ছে যে আমরা কোনো কিছুর যখন নাম বোঝাচ্ছি বা নাম বোঝায়, তখন তাকে আমরা বিশেষ্য পদ বলেছি। এগুলোর অনেক ভাগ আছে, সেগুলো তোমরা আগে জেনেছো, তবু স্মরণ করার জন্য বললাম যে বিশেষ্য পদ হচ্ছে যখন কোনো কিছুর নামকে বোঝানো হচ্ছে। হতে পারে মানুষ, হতে পারে কোনো পশু, হতে পারে কোনো পাহাড়, হতে পারে কোনো পর্বত, নদী ইত্যাদি। তাহলে নেমিং ওয়ার্ড, যেটাকে নাম বোঝাচ্ছে, সেটাকে আমরা বলছি বিশেষ্য পদ। বিশেষণ কোনগুলো? তাহলে না, বিশেষণের জায়গা এখানে নেই। সর্বনাম পদগুলো না, যখন বিশেষ্য পদের পরিবর্তে যা আমরা বসাচ্ছি সেটা সর্বনাম। যেমন ধরো সে, তিনি, তার, এগুলো হচ্ছে বিশেষ সর্বনাম পদ। তাহলে বিশেষ্যের পরিবর্তে বসছে, কেন বসায়? সর্বনাম পদ আমরা কেন ব্যবহার করে থাকি? আসলে শ্রুতি মাধুর্যতার জন্য। যদি ধরো একটা বিশেষ্য পদ রাম সম্বন্ধীয় যদি কিছু আমাদেরকে বলতে বলা হয়, তাহলে আমরা বলতে পারি রাম ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়, রাম বাড়ি ফেরে, রাম টিফিন করে বা টিফিন খায়, রাম ফুটবল খেলে, রাম অমুক, রাম তমুক, রাম 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 রাম। বারবার যদি এরকম রাম রাম বলতে থাকি, শ্রুতি মাধুর্যতা হারিয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই শ্রুতি মাধুর্যতাকে আনার জন্য রাম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, তার কাজের কোনো ত্রুটি থাকে না, সে ফুটবল খেলে ইত্যাদি আমরা ব্যবহার করছি। তাহলে সর্বনাম। এরপরে আসি পুরোটা বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে, তাহলে ক্রিয়াপদটার সাথে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে কারক। এখন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে তোমাদের আগে জেনে নিতে হবে, মুখস্থ করার নয়। হ্যাঁ, মনে রাখতে হবে কিছু কিছু জিনিস, কিন্তু তা বলে এই নয় যে কারক যতগুলো আছে মুখস্থ করে নিলাম, ওর সূত্রে কি কি বলেছে মুখস্থ করে নিলাম, তারপরে কি হলো, বেশ কিছু কারক মুখস্থ করে নিলাম, তারপরে কি হলো, যখন একটা অন্য ভিন্ন তোমার মুখস্থ ছাড়া অন্য একটা দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস হয়ে গেল, আর করতে পারলে না। তাহলে এটা নয়, আগে বোঝো কি পদ্ধতিতে এটা করা যায়, কেন এটা হচ্ছে, তার কারণটা কি। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে তুমি যদি জানতে পারো, বুঝে নিতে পারো, বা সমস্যা শেষ হয়ে গেল, কোনোদিনই ভুলবে না। শুধু আজকে মাধ্যমিকের জন্য কারক বিভক্তি এমন তো নয়। যখন তুমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বসতে যাচ্ছ, প্রাথমিক শিক্ষা টেটের মতো পরীক্ষায় বসছো, আরো অনেক পরীক্ষা আছে যেখানে বাংলা দেয়, সেখানে তো একটা কবিতা থেকে প্রশ্ন দেয় না। তুমি 5-এ পড়েছিলে না, ক্লাস 10-এ পড়েছিলে না, ক্লাস 11-এ পড়েছিলে। একটা কবি সাহিত্যিকদের সেটা হতে পারে যে হয়তো বললো বলো যে তোমার নজরুলের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো, সেখানে তুমি লিখলে অগ্নিবীণা, বিশেষবাসী, ভাঙার বান, সঞ্চয়িতা, সর্বহারা, বনিমনসা, কুহেলিকা, বাঁধনহারা, চক্রবাক ইত্যাদি, এগুলো তোমাকে দিতে পারে। কিন্তু
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কবি, না, গণদেবতা, ধাত্রীদেবতা, রায়কমল, নীলকণ্ঠ, হাঁসুলি বাঁকের উপকথা ইত্যাদি, এগুলো তুমি মনে রাখতে পারো। কিন্তু কবিতার একটা লাইন থেকে কোথাও প্রশ্ন তুলে দেবে এমনটা কিন্তু নয়। তখন কি দেয়? ব্যাকরণের বিষয়গুলো তোমাকে দেওয়া হয়। তাহলে ব্যাকরণটা ভালো করে জানতে হবে, শুধু ক্লাস মাধ্যমিকের জন্য নয়, ক্লাস 11-12 জন্য নয়, সারা জীবনের জন্য তোমাকে কিন্তু ব্যাকরণ ঠিকঠাক জানতে পারে। ব্যাকরণ আমরা এই জন্যই ঠিকঠাক করে জানবো, ব্যাকরণ এই জন্যই আমরা শিখবো, যাতে করে আমরা বিশুদ্ধভাবে আমাদের ভাষা, যে যার ভাষা, সেই ভাষাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, একটা শ্রুতি মাধুর্যতা নিয়ে আসতে পারি এবং নির্ভুলভাবে বলতে পারি, যার জন্যই আমাদেরকে ব্যাকরণ শেখার প্রয়োজন আছে। তাহলে এসো, যে খুঁটিনাটি কথাগুলো বলছিলাম তার মধ্যে আমাদের গেল যে বাক্য, তারপরে তোমার ক্রিয়াপদ, বিশেষ্য এবং সর্বনাম পদ কাকে বলে, এই বিষয়টা কিন্তু জানা হয়ে গেল। কিন্তু একটা মাঝে আমরা কথা বলছি, সেটা হচ্ছে কি, বারবার পদ বলছি, পদ। পদ কাকে বলে? শব্দ এবং পদের মধ্যে পার্থক্যটা কোথায়? এখনই তোমাকে প্রশ্ন যদি এটা করি, আমার মনে হয় সিংহভাগ ছেলেই কিন্তু এর পার্থক্যটা দিতেই পারবে না। শুনে নাও, শব্দ কি, পদ কি? তাহলে শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যখন একটা অর্থযুক্ত মনের ভাব কিছু প্রকাশিত হচ্ছে, সেটাই শব্দ। ধরো ব আর ক, পাশাপাশি দুটো বর্ণ বসিয়ে আমরা বলতে পারি বক। এটাকে যদি ঘুরিয়ে বলি কব, এটা কোনো অর্থই প্রকাশিত হচ্ছে না, তার মানে এটা শব্দ আমরা বলতে পারি না। শব্দ ব আর ক একটা পাখি জাতীয় বোঝায়, বক। বোঝা গেছে? তাহলে পদ কোনগুলো? না, এই শব্দগুলো বা এই শব্দগুলির মধ্যে যখন বিভক্তি যুক্ত করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে পদ। তাহলে এক কথায় বলতে পারি, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। ও স্যার, বুঝলাম না, বিভক্তি যুক্ত শব্দ পদ কিভাবে? এসো বিষয়টা বলি। তাহলে আমাদেরকে জানতে হবে যে বিভক্তি কি কি, এই বিভক্তিগুলো কি কি আসছে, কিন্তু শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করে কিভাবে পদ তৈরি করা হয় একটা বললেই তুমি বুঝতে পারবে। ধরো আমরা বললাম জল, একটা শব্দ। আমি যদি কে ব্যবহার করি, ওখানে কে যদি যুক্ত করে দিই, তাহলে কি আসছে? জলকে। তাহলে দেখো, জল এ যুক্ত করে দিই জলে, তাহলে জলে থাকে মাছ। জল একটা শব্দ, যখন এ যোগ করা হলো, এ কার, তাহলে আমরা জল যখন বলছি, দেখো জল, তখন এটা একটা শব্দ। কিন্তু আমরা যখন জলে বলছি, জলে, তাহলে জলের সঙ্গে এ যোগ হয়েছে, এ কার মিন্স এ, এটাই হচ্ছে বিভক্তি। তাহলে আমাদের জেনে রাখতে হবে, যতগুলো বাক্য তৈরি করি বা গঠন করি, বিভক্তি অর্থাৎ এই শব্দের সঙ্গে বিভক্তি মিলে যে তৈরি হয়েছে পদ, পদ ছাড়া কিন্তু আমরা বাক্য গঠন করতে পারি না। প্রশ্ন হতে পারে যে স্যার, আমি বললাম আমি ভাত খাই, স্যার এখানে তিনটি যদি আমরা পদ ব্যবহার করেছি, তাহলে এই তিনটি পদের মধ্যে আমরা কোথাও ভাত যদি আমি এখানে দাগ দিই, তাহলে ভাতের কই এখানে তো কোনো বিভক্তি নেই, কিংবা আমি এখানেও তো কোনো বিভক্তি নেই, কিংবা খাই বিভক্তি নেই, তাহলে এগুলোতে বিভক্তি নেই, তবুও তো এটা একটা বাক্য তৈরি হয়েছে। এটা তুমি প্রশ্ন করতেই পারো। দেখো,
রেখাঙ্কিত পদ যদি আমি ধরি ভাত, এই ভাতের সত্যিই কিন্তু বিভক্তি নেই, এবং নেই মানে কি, ত অ, এই অ একটা আসছে দেখো, তার মানে অ মানেই হচ্ছে এটা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। স্যার প্রশ্ন হলো যে তাহলে শূন্য বিভক্তিটা কি? না, যে বিভক্তি শব্দের সঙ্গে যোগ হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, সে কিন্তু প্রকাশিত হয়নি, তাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। পরিষ্কার হয়েছে? শূন্য বিভক্তিটা কি? তার মানে প্রত্যেকটি পদকে ব্যবহার করেই কিন্তু আমরা বাক্য গঠন করি। পরিষ্কার হয়ে গেছে? আমরা জেনে গেছি বাক্য, ক্রিয়া, বিশেষ্য, সর্বনাম এবং পদও কাকে বলে। তাহলে এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কারক। এখন এই কারক কতগুলো আছে? এই যে বিভক্তির কথা বললাম, কারকের সঙ্গে বিভক্তি নির্ণয় করতে দেওয়া হয়, তাহলে এই বিভক্তিটা কি, কত ধরনের বিভক্তি আছে, কারক তৈরি করার ক্ষেত্রে, গঠন করার ক্ষেত্রে বিভক্তি ছাড়া কি অন্যান্য কিছুর প্রয়োজন হয় না হয় না, যদি হয় সেগুলো কি, একদম নিখুঁতভাবে বিষয়গুলোকে উপলব্ধি করার চেষ্টা করো। তারপরে দেখবে কারক বিভক্তি তোমার কাছে অত্যন্ত জল হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আসলে কি হয় জানো, আমাদের যখন আমরা এগুলো বোঝার চেষ্টা করি, তখন যদি তোমার যিনি মেন্টর কিংবা তোমাকে যিনি শিক্ষা দান করছেন, তোমার শিক্ষক, আমি বলছি না, কিন্তু হয়তো তার ক্ষেত্রে কিংবা আমি বোঝাতে গিয়ে আমার ক্ষেত্রে যে জায়গাগুলো তোমাকে উপলব্ধি আমি করতে পারছি না, তোমার বোঝার ক্ষেত্রটা কোথায় কোথায় অসুবিধা হতে পারে এটা চিহ্নিত করতে পারছি না, এখানেই তোমার সমস্যাটা হয়। তাহলে আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, যদিও আমার ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো, আমার মনে হয় তুমি বেশ বেশ বুঝতে পারবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো, এর মধ্যে আমরা আসি কারকের সঙ্গে যেটা দরকার হয় সেটা হচ্ছে বিভক্তি, এবং আর অন্য কি কি। দেখো, আমি সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য একটা ছোট্ট একটা ছক করেছি, এবং এটা খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে একটা করেছি আমি বিভক্তি। অবশ্যই বিভক্তি সম্পর্কে আমরা সবগুলো জানবো। আর কি না, কারক হতে গেলে বিভক্তি ছাড়াও যেগুলো আমাদের বিভক্তির মতো করে প্রয়োগ করা হয় সেগুলো হচ্ছে আরেকটা অনুসর্গ। আমরা অনুসর্গ বিষয়টাকে ঠিকঠাক করে জেনে নেব এবং কিভাবে প্রয়োগ করা হয় সেটাও দেখব। এরপরে হচ্ছে নির্দেশক। এই তিনটি বিষয় আগে পরিষ্কার হয়ে যাক, তারপরে দেখবে কারক শেষ। দেখো, বিভক্তি, বিভক্তি কাকে বলছে না, যে অর্থহীন, মন দিয়ে শুনবে বিষয়টা, যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যের ব্যবহারযোগ্য পদ গড়ে তোলে, তাকে আমরা বলছি বিভক্তি। আরেকবার, যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে, মনে রাখবে, শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের যোগ্য পদ গড়ে তোলে, পদ গড়ে তোলে, তাকে বলা হচ্ছে বিভক্তি। তাহলে এই সংজ্ঞানুযায়ী আমরা বুঝতেই পারছি কোন শব্দ বা ধাতু। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে যে
অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। কেন অর্থহীন বর্ণ সমষ্টি বলছে? আসলে বিভক্তির কোনো নিজস্ব অর্থ নেই। সে যখন একটা শব্দ কিংবা একটা ধাতুর সঙ্গে বসছে তখন তাকে আমরা বলছি বিভক্তি, এবং সেটা বাক্যের উপযুক্ত করে তুলছে, তখন আমরা তাকে বলছি বিভক্তি। এখন এই বিভক্তিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা শব্দ বিভক্তি আর একটা হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলে? দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে রূপান্তরিত করে তাকে বলা হচ্ছে শব্দ বিভক্তি। বোঝা গেছে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে রূপান্তরিত করে এবং তাকে বাক্যে ব্যবহার উপযুক্ত করে তোলে, তাকে আমরা বলছি কিন্তু শব্দ বিভক্তি। কি কি আছে না, অ, এটা তো আছে, কে, এ, তে, এর, এগুলো হচ্ছে শব্দ বিভক্তি। মনে থাকবে? তাহলে কি বললাম? কে, এ, তে, এর, এগুলো শব্দ বিভক্তি। কিন্তু এগুলো অনেক সময় দেখবে প্রসারিত একটি রূপ হয়। কি রকম? বোঝো বিষয়টা? তাহলে আমি বলছিলাম যেমন এ থেকে উচ্চারণে প্রসারিত আসে অ, অন্তস্থ অ। যেমন ধরো, এর প্রয়োগ একটা বলি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো, এটা একটা বিভক্তি, অনেক সময় এর প্রসারিত রূপ হয় অ, মানে অন্ত্যেষ্ঠ অ, এ থেকে অন্তস্থ অ। যেমন আমরা বলছি রাস্তায়, রাস্তায়, তাহলে রাস্তা থেকে অন্তস্থ অ, এইটা হচ্ছে এ বিভক্তির প্রসারিত রূপ। বোঝা গেছে? তেমনি আমরা বলতে পারি যেমন কে, কের কিন্তু কোনো প্রসারিত রূপ হয় না, কিন্তু রের হয়। রের মানে এর। আমরা কারো নাম ধরে বলছি, ধরো সোমা, সোমারে আমি এটা দিলাম, সোমারে আমি এটা দিলাম। তাহলে সোমা কে, এটা যেমন বোঝায়, সোমারে, রে এর, রে এর, সোমারে। যেমন তে, তে থেকে তার প্রসারিত রূপ হয় এতে। যেমন ধরো জমিতে, এতে, জমিতে, এতে, এটা ব্যবহার হয়। আবার ধরো শূন্য বিভক্তি, এটা আমি একটু আগেই বলছিলাম যে শূন্য বিভক্তি এ নিজে প্রকাশিত হয় না কিন্তু থাকে। যেমন ধরো আমি বললাম মহিম, ভাত, এগুলো দেখো ত, অ, শূন্য বিভক্তি, কিন্তু এ নিজে প্রকাশিত হয় না। তাহলে পরিষ্কারভাবে বোঝা গেছে যে শব্দ বিভক্তি যেগুলো আমাদের আছে তার মধ্যে এ, কে, রে, র, তে, এইগুলো, এবং এর প্রসারিত কয়েকটা রূপ আমরা দেখলাম, এর অন্তস্থ, রের এর, রয়ের এর বা তে, এতে, এইগুলো হচ্ছে প্রসারিত রূপ। এছাড়া আমাদের আছে কি না ধাতু বিভক্তি। ধাতু বা ক্রিয়া, যে মূলের পরে যে সমস্ত বিভক্তি যোগ করা হয় তাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি। ধাতু বিভক্তিও আছে, যেমন ও, এন, ইল, ই, ইতেছি, ঠিক আছে, এন, করেন, করিলেন, ইলেন, করি, ই, করি, ইতেছি, করিতেছি। বুঝে গেছে? এগুলো হচ্ছে যেগুলো কাজ করা বোঝায়, তাকে তো আমরা বলছি ক্রিয়া মূল বা ক্রিয়া বিভক্তি, ক্রিয়া। তো এই ক্রিয়ার সাথে যখন মানে ক্রিয়া বোঝাচ্ছে যখন, তখন এটা হচ্ছে ক্রিয়া বিভক্তিগুলো। তাহলে এই পর্যন্ত শব্দ এবং ধাতু বিভক্তির দুটো যে ভাগ, মূলত এই দুটো ভাগ বোঝা গেছে।
আর একটা যেটা আমরা বললাম শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি সম্পর্কে আলোচনা হয়ে গেছে। আরেকটা বিভক্তি আছে, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। বাংলায় এই তির্যক বিভক্তিও ব্যবহার করা হয়। তির্যক বিভক্তি কাকে বলে? এটা থেকে কিন্তু 1 নম্বরে একটা প্রশ্ন হয়, হয় শূন্যস্থানে দিয়ে দেয় কখনো, কিংবা এমসিকিউতে দিয়ে দেয়, কিংবা এসে1 টাইপের কোনো প্রশ্ন দেয় যে তির্যক বিভক্তি কাকে বলে, একটা উদাহরণ দাও। তাহলে যে বিভক্তিগুলো একাধিক কারকেই প্রযুক্ত করা হয় তাকেই মূলত বলা হচ্ছে কিন্তু তির্যক বিভক্তি। যেমন এ বিভক্তিটা বিভিন্ন কারকে কিন্তু প্রযুক্ত হয়। এছাড়াও বাংলাতে আরো যেমন আছে, সেটা হলো কে কিংবা তে, কিন্তু মূলত এ বিভক্তিটাকে তির্যক বিভক্তি বলা হয়। বাংলাতে কে এবং তেও এটাকেও তির্যক বিভক্তি হিসেবে ব্যবহার করা হয়, মানে অন্য কারকেও কিন্তু এটা প্রযুক্ত হয়। তাহলে পরিষ্কার হয়ে গেল বিভক্তি কাকে বলে। এরপরে চলো আমরা জানি যে আমাদের এটা কিন্তু বিভক্তি কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে কি না অনুসর্গ। অনুসর্গ কাকে বলছে? দেখো আমি একটা সংজ্ঞা লিখেছি যে যে সকল সমার্থক শব্দ, যে সকল সমার্থক শব্দ বিশেষ্য সর্বনাম পদের পরে বসে, তাহলে বিশেষ্য পদ আমরা আলোচনা করেছি, সর্বনাম পদ আলোচনা করেছি, পদের পরে বসে, অনেক সময় আগেও বসে, শব্দ বিভক্তির কাজ করে, শব্দ বিভক্তির কাজ করে। যে শব্দ বিভক্তির কথা আমরা বললাম রে, কে, হ্যাঁ, শব্দ বিভক্তির মতো কাজ করবে এবং কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে, তাকে কিন্তু অনুসর্গ বলছে, ঠিক আছে। তাহলে এই অনুসর্গগুলো কি কি আছে? যেমন ধরো থেকে, যে, হতে, দ্বারা, দিয়া, কর্তৃক, নিকটে, অপেক্ষা ইত্যাদি, এগুলো হচ্ছে অনুসর্গ। এই অনুসর্গগুলো ব্যবহার করা হয় ধরে 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বোঝা গেছে? 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তেমনি ধরো অনুসর্গ, এগুলো কিছু কিছু দুটো ভাগ করা আছে, একটা নাম পদজাত, একটা ক্রিয়া পদজাত। তোমাদের এত বিশেষ আমার মনে হয় জানার প্রয়োজন নেই। তাহলে আমরা এবারে আসি একটু, এটা হয়ে গেল নির্দেশক। নির্দেশক কাকে বলছে? দেখো, বাক্যের পদাশ্রিত পদে থাকা, বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন কিংবা বহুবচন, এটাকে ভালো করে একটু লক্ষ্য করে নাও, একবচন কিংবা বহুবচনকে স্পষ্ট করে তোলে, তাদেরকে নির্দেশক বলে। তাহলে বাক্যের মধ্যে যেটি একবচন কিংবা বহুবচনকে একেবারে প্রস্ফুটিত করে তুলছে, তাকে বলা হচ্ছে নির্দেশক। নির্দেশক কি কি আছে? তাহলে এক বচনের ক্ষেত্রে টি, টা, খানা, খানি, মনে পড়ে যাচ্ছে তোমার যে পড়েছি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। টি, টা, খানা, খানি, একটি কলম দাও। এই টিটা দ্বারা নির্দিষ্ট একটিকে বোঝানো হচ্ছে। জামাখানি খুব সুন্দর, অনেকগুলো জামা নয়, জামাখানি পার্টিকুলার নির্দিষ্ট করে একটার কথা বলা হচ্ছে। তাহলে জামাখানি খুব সুন্দর, এটা এক বচনে গেল। বহু বচনের ক্ষেত্রেও গুলি, গুলো, দের, এরকম অনেকগুলো আছে। যেমন ধরো গরুগুলি মাঠে চলছে, তাহলে গরুগুলি বললে কি পার্টিকুলার একটা গরুকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা গরুকে না, গরুগুলি অনেক গরু, এইগুলোকে বলা হচ্ছে নির্দেশক। এরা কিন্তু কারকে ব্যবহৃত হয় এবং তখন তোমাকে কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে কারকটা বলে দিয়ে বলতে হবে বিভক্তি কোনটা। যদি বিভক্তির প্রয়োগ ওখানে না থাকে তাহলে নিশ্চয়ই সেখানে আছে অনুসর্গ কিংবা নির্দেশক। তাহলে তোমাকে লিখতে হবে এটা অমুক নির্দেশক, বোঝা গেছে? তাহলে এরপরে আমরা কারক বিভক্তি সম্পর্কে জানবো। কারক কতগুলো আছে, তার ভাগগুলো কি কি আছে, কিভাবে কারককে আমরা চিনে নেব, ক্রিয়ার সঙ্গে কিভাবে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা চিনব কি করে। এত শত যে নিয়মগুলো আছে একটা নির্দিষ্ট ছকের মধ্যে দেখিয়ে একটা বাক্যের দ্বারা সমস্ত কারক বিভক্তিগুলোকে আমরা কিন্তু জেনে নিতে পারবো।
আর কঠিন নয়। তুমি যখন বিভক্তি, অনুসর্গ, তির্যক বিভক্তি, শূন্য বিভক্তি, নির্দেশক সমস্ত গুলোকে একবারই মনে রাখতে পেরে যাচ্ছ, এরপরে কারকগুলোর একটা ছকের মধ্য দিয়ে আমরা জেনে নেব। তারপরে ব্যাস যেখান থেকে আমাদেরকে দিক না, পদ্য হোক গদ্য হোক, এখান থেকে ওখান থেকে যাই দিক না কেন আমরা শিখে যাব। এবং মাধ্যমিকে যে ধরনের এখান থেকে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়েও তোমাদের আলোচনা করব। তোমাকে বলো নির্দেশক কাকে বলে, একটি উদাহরণ দাও। শোনা মনে রাখবে, এটা মনে রাখবে। তির্যক বিভক্তি কাকে বলে, একটা উদাহরণ দাও। ঠিক আছে? আচ্ছা, বিভক্তি কয় প্রকার ও কি কি? শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি, তাহলে 2 প্রকার। একটি করে উদাহরণ দাও। হতে পারে তোমাকে বললো তে কোন বিভক্তির উদাহরণ, তোমাকে লিখতে হবে। শোনো, যত এইগুলো যা কিছু তুমি জানলে, এগুলো থেকেই তুমি নিজে নিজে প্রশ্ন এবার করতে পারবে। প্রশ্নকর্তা তোমাকে প্রশ্নপত্রে প্রশ্ন দিয়েছেন, যার জন্য তোমাকে ভাবতে হবে। বিষয়টা এমন নয়, তুমি যখন বিষয়টাকে উপলব্ধি করে নিতে পারছো, তুমি তখন প্রশ্নকর্তা, তুমি নিজে নিজেই প্রশ্ন তৈরি করতে পারছো। তাহলে আর বেশি কথা হবে না, এরপর এসো আমরা কারক কাকে বলছে, কারকের ভাগগুলো ইত্যাদি বিষয়ে চটপট করে জেনে নিই, কেমন? কিন্তু এখানে আমি এই ক্লাসটা শেষ করলাম। যেহেতু ভিডিওটা বড় হচ্ছে, আরেকটা ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকে কিন্তু কারক এবং কারক বিভক্তি নির্ণয়ের বিষয়টাকে শেষ করে দেবো। তাহলে চোখ রাখো এই চ্যানেলে, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওটা দেখার জন্য।